দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালাই গেল। সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো, সেজন্য কিন্তু 2 মাস দিয়েছে। এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণই আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডেপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনী ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে? খুবই পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, কোন ফ্যাসিস্টের দোসরদের জায়গা এই বাংলাদেশে হবে না। আমরা বারবারই দেখি এই গণ অভ্যুত্থানের পরে এই ছাত্র জনতার বিজয়কে অনেকে মেনে নিতে পারেনি। তাদের অনেকে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। তারা দেশের বাইরে বসে তারা আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করে। এই জন্য আমরা সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে উদ্যোগ নিন এবং তাদেরকে গ্রেপ্তার করুন। এখন যেহেতু আপনাদের পাওয়ার আছে, আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, এটি কোনো অবস্থাতেই কাল বিলম্ব করা যাবে না। প্রফেসর ইউনূসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিশেহারা। হ্যাঁ, তো সুতরাং আসলে দিশেহারা। যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতিসংঘে গিয়ে মোদী বা আমাদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদুল্যমান করছেন, তখন উনি কিন্তু পাকিস্তানের শেহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন। সেনাবাহিনী নতুন একটা ক্ষমতা হাতে পেয়েছে, এটা আমরা সকলে ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছি। কিন্তু সেনাবাহিনীকে কঠিন উপদেশ দিয়েছে ব্যারিস্টার ফুয়াদ। প্রিয় দর্শক শ্রোতা, এক সময় এমন ছিল যে প্রশাসন জামাত এবং বিএনপিকে গর্তে থেকে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করত এবং তাদেরকে দিনের পর দিন রিমান্ডে দেওয়া হতো এবং মিথ্যে মামলা দেওয়া হতো। প্রিয় দর্শক, যাই হোক, আসলে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। সেনাবাহিনী ক্ষমতায় নতুন করে আসার পরে কিন্তু অর্থাৎ ম্যাজিস্ট্রি ক্ষমতায় যে সেনাবাহিনী পেয়েছে, এরপর থেকে কিন্তু সেনাবাহিনীকে নিয়ে নানান আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা হচ্ছে। এদিকে কিন্তু এক কথায় বলতে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য খুবই দুঃখের একটা বিষয়। যেমন তারেক রহমান বলতেছে যে এই সেনাবাহিনীকে নামালো এতদিন পর কেন? যদি 5 তারিখের পরপরই নামাতো তাহলে তো বড় বড় রাঘব বোয়ালরা পালাতে পারতো না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও কয়েকটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। ভিডিওগুলো চলুন আপনারা দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও আগে দেখে আসি। দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালাই গেল। সেনাবাহিনীর যে হস্তক্ষেপ সেটা নির্দিষ্ট সময়ের জন্য হলেই ভালো, সেজন্য কিন্তু 2 মাস দিয়েছে। এটা যদি বেশি হয়ে যায় তাহলে জনগণই আবার সেনাবাহিনীর বিরুদ্ধে নামবে, যেটা আগে নামছে। আমি শুধু স্মরণ করে দেই, ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচন কমিশনার যারা, সেনা প্রধান যারা ছিল, সেনা কর্মকর্তারা যারা ছিল, তারা সবাই কিন্তু ভালো নাই, মানে সবাই খারাপ অবস্থায় আছে। অর্থাৎ কেন খারাপ অবস্থায়? দেখেন, যে ছিল বাঘ সেই ফখরুদ্দিন সময় মঈনুদ্দিন নামে, সে তো বিলাই হয়ে গেছে। তাহলে মঈনুদ্দিন এত শক্তিশালী, সে বিলাই হলো কীভাবে? এগুলো ইতিহাস থেকে শিখতে হবে সেনাবাহিনীকেও, যে সেনাবাহিনীর ক্ষমতাটা কোনো সময় স্থায়ী হয় নাই, স্থায়ী হওয়ার সম্ভাবনা না। তাদের সাথে জনগণের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানুষ সাপোর্ট করছে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদেরকে কেউ চায় না। জনগণের তৃষ্ণা কি জানেন? জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে চায়, তাদের মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবে। তো এই জায়গায় সেনাবাহিনী নেমেছে, আমরা সবাই সেনাবাহিনীকে সর্বোচ্চ রকমের সহযোগিতা করব। এবং দুঃখজনক হলো সেনাবাহিনী এমন একটা সময় নামলো যার আগে আওয়ামী লীগ সব পালাই গেল। তাহলে এখন সেনাবাহিনী কারে ধরবে? এখন সেনাবাহিনী ধরতে হলে মানে আমরা রাস্তাঘাটে একটু প্রোগ্রাম করি, বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি, আমাদেরকে ধরতে হবে, ঠিক আছে? তো এখন আওয়ামী লীগকে আর কি ধরবে? সব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করছে। এটা একটা বিষয় যে আমরা খুবই নিন্দা জানাই। 600 জনের মতো আওয়ামী লীগ নেতারা সেনানিবাসে ছিল, তাদেরকে যে আপনারা ছেড়ে দিলেন, আপনারা শহীদদের সঙ্গে জুলুম করেছেন, যারা যারা এই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, মৃত ব্যক্তিদের সঙ্গে জুলুম করেছেন। এবং আপনারা যত ক্ষমতাশালী হন, এই জুলুমের জন্য কোনো একদিন আপনাদেরকে জানতে চাওয়া হবে, তখন আপনারাও জবাব দিতে বাধ্য হবেন যে কেন এগুলো ছাড়লেন। এক একটা খুনিদেরকে আপনারা ছেড়েছেন, তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন, পালিয়ে গেছে। এখন দেখলাম অনেক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতেছে। শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করছে। শাহরিয়ার কবিরকে বেটা মুরগির মতো কুক 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 করতো, কথা বলতো একটু, এই তার অপরাধ, তারা ধরছে। এখন আমাদের দরকার হলো আরাফাত রে, ধরছে হলো মুরগি কবির রে, তাহলে কেমনি হবে? আমার দরকার ওবায়দুল কাদের রে, ধরছে বাকের ভাইরে, তাহলে হবে? এগুলো আরও মানে বিষয়টা ভালো হচ্ছে না। আমরা সেনাবাহিনীকে, যৌথ বাহিনীকে আবেদন জানাই, আমাদের হেল্পলাইন দরকার হলে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ বুক ফোলাই চলতেছে। একটু আগে একজন সাংবাদিক ভাই বললো তার এলাকায় চেয়ারম্যান, সে হত্যার নির্দেশ দিচ্ছে নাগরিকদেরকে, এবং সে এখনও বীর দর পেয়ে এই কাজগুলো করছে। তাহলে কি দেখেন, মানে আমরা যারা বিপ্লবে অংশ নিলাম আমরাই এখনও বিপদে আছি।
যদি বলেন বাংলাদেশের অবস্থা কি, গতকাল বলেছিলাম বাংলাদেশের অবস্থা হলো আওয়ামী লীগ ভালোই আছে। জুলাই অভ্যুত্থানে কতজন মানুষ আসলে মারা গেছে এটা আমরা মোটামুটি একটা পরিসংখ্যান পাচ্ছি, কিন্তু এটা অ্যাকুরেট তথ্য না। কিন্তু পুলিশ কতজন মারা গেছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই, এবং এটা শেখ হাসিনা ইচ্ছা করেই লুকায় রাখছিল যে কতজন পুলিশ মারা গেল। শুধুমাত্র আমরা আন্দোলনকারী যারা মারা গেছে আমাদের, তাদের যে আমরা কবর জানাজা নিশ্চিত করতে পারি নাই এরকম না, কোনো পুলিশেরই জানাজা নামাজ হয় নাই। দেখছেন কেউ কোথাও যে পুলিশের জানাজা নামাজ হলো? শেখ হাসিনা শুধু নাগরিকদেরকে জানাজা নামাজ এবং কবর বঞ্চিত করে নাই, শেখ হাসিনা পুলিশ বাহিনীকেও জানাজা এবং কবর বঞ্চিত করেছে। তো এটা হলো একটা বিষয়। আমরা এখন দেখছেন যে সেনাবাহিনী নেমে পড়লো। সেনাবাহিনী নামলো কেন? কারণ যে পুলিশ বাহিনীটা আছে আমাদের এখানে ওইটা কিন্তু ফাংশন করতে পারছে না, বা তারা ওই আত্মবিশ্বাসটা পাচ্ছে না। হ্যাঁ, একটা অপরাধীকে পুলিশ যে ভাষায় কথা বলা দরকার, একটা অপরাধীকে সেই ভাষায় কথা বলতে পারছে না। তার মধ্যে ওই সাহস এবং আত্মবিশ্বাসটা হারায় গেছে। তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের পুলিশ বাহিনীর। আমরা আবার দেখলাম 2 জন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তারা পুলিশ সংস্কারের কথা বলেছিল বলে তাদেরকে মামলা দিয়ে আবার আটক করা হয়েছে। হ্যাঁ, সম্ভবত আইসিটি আইন নাকি ডিজিটাল সিকিউরিটি আইনে 2 জন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে, তারা সংস্কারের জন্য কথা বলেছিল। তো এগুলো খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে। আমাদের এখানে নাগরিকদের নিরাপত্তার জন্য দ্রুত পুলিশিং ব্যবস্থাকে ঠিক করতে হবে, এবং সত্যিকার অর্থেই নাগরিক এবং পুলিশ এটা মিলে যেতে হবে। কমিউনিটি পুলিশিং যেটাকে বলে, নাগরিকদেরকে সাথে করে নিয়ে পুলিশিং যেটাকে বলে। পুলিশ যেন আর নতুন করে মাদক ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব না করে, পুলিশ যেন জুয়ারুর সঙ্গে বন্ধুত্ব না করে। আমি দেখলাম আমার বাড়িতে এসআই পরীক্ষার পরে 3বার ভেরিফিকেশন হয়েছে, 3বারই পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী আসছে। তো আমরা এই পুলিশটা আবার নতুন করে চাই না। দরকার হলে পুলিশের বেতন আবার বাড়ায় দেন, তারপরেও আমরা একটা সৎ পুলিশ বাহিনী চাই। আমাদের বাংলাদেশটা দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করছি, এই কষ্ট থেকে আমরা যে বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছি, এই পুলিশ বাহিনী যদি ঠিক না হয়, র্যাব যদি ঠিক না হয়, তাহলে লাভ কি? কোনো লাভ নাই। মানে এমন বিষয় ছিল যে পাসপোর্ট রিনিউ করবেন না, পাসপোর্ট আবেদন করবেন, তো আপনি একটা ফি দিয়ে আবেদন করছেন। যেই পুলিশ তদন্ত করতে আসছে ও চোখ বড় বড় করে রাখে, হাত পেতে থাকে ওকে কিছু দেওয়ার জন্য। যে অন্যায় কাজগুলো করেছে, শেখ হাসিনা যে লুটপাট করেছে, শেখ হাসিনা যে ছাত্র খুন করেছে, শ্রমিক খুন করেছে, মেহনতি জনতা খুন করেছে, এবং 16 বছরে যে পাপগুলো করেছে, যে রাষ্ট্রের নাগরিকদেরকে যে জুলুম করেছে, সেই জুলুমের দায় কি রাষ্ট্রপতির না? রাষ্ট্রপতি যদি সর্বক্ষমতার ঊর্ধ্বে হয়ে থাকেন, অবশ্যই খুনি হাসিনার সকল খুনের, সকল জুলুমের, সকল লুটের দায়ভার রাষ্ট্রপতির। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যেখানে খুনি হাসিনা জনগণের রোষানলে পড়ে পালিয়েছে, দেশ ছেড়েছে, পলাতক হয়েছে, ইন্ডিয়ার কাশিমবাজার কুটিতে আস্তানা গেড়েছে, তাহলে তার রাষ্ট্রপতি চুপ্পুতে জনগণের রাষ্ট্রপতি নয়। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোথা থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে গার্মেন্টসের বিল্ডিং এর উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে। তো আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। দেখেন সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরো আগে দেওয়া দরকার ছিল। আপনারা জানেন যে গত মাসের 5 তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। 40 থেকে 50% পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন, এসআই যারা আছেন, তারা এখনো কাজে ফেরেন নাই। যারা 5 তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন তারা অস্ত্র জমা দেন নাই। অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কি, অলমোস্ট কোনো মোড়ই আপনি ট্রাফিক দেখতে পাবেন না। দেখতে পেলেও যেখানে 4 জন 5 জন 6 জন ছিল সেখানে আপনি 1 জন দেখতে পাবেন, এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত 1 সপ্তাহ আগে।
তাহলে এটা যদি আপনি গত মাসের 5 তারিখ থেকে করতেন তাহলে সংকটটা আরো কম ঘনীভূত হতো এবং আমরা আরো বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম। আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি, তাদের খুব বেশি কিছু করবার নাই এবং খুব ছোটখাটো অন্যায়, ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা, ছেঁচড়া, চুরি, বাটপারি, চাঁদাবাজি, যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না, ফোন করে পাওয়া যাচ্ছে না, থানায় সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ তারা করবেন। আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন, পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন, জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোথা থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে গার্মেন্টসের বিল্ডিং এর উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগাই দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব আপনারা প্রফেশনালি সার্ভ করেন। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন, কিন্তু আমরা আশা করব 5 তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি। একটা বিষয় হচ্ছে যে ব্যর্থতা আসলে ফ্যাসিবাদী সরকারের। আপনারা যারা বাংলাদেশের বাস্তবতা দেখছেন যে 16 বছরে বাংলাদেশের এই হাসিনা সরকার যেটা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু ধ্বংস করে দেয় নাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে করাপ্ট করে দিয়ে গেছে। এত অনৈতিক, এত অসভ্য এবং এত অসৎ জনগোষ্ঠী, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টা আসিফ বলেছে যে মনে হচ্ছে যে আমাকে একটা দুর্নীতির মহাসাগরে ফেলে দিয়েছে। মানে অনেক উপদেষ্টারা বলতেছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছেন যে ডানে বামে যেদিকে চাকায় শুধু চোরবাট পাওয়ার। এই লেভেলের একটা অসৎ প্রশাসনকে দিয়ে আপনি যদি সততার ভিত্তিতে সেবা চান, সেটা অনেক কষ্টকর হয়ে যাবে। ওটা পার্থক্য হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের 5 বছরের দুর্নীতির একটা বিরতি ছিল খেলার মতো। 45 মিনিট পর পরে আপনি 15 মিনিটের বিরতি পাচ্ছেন, কিন্তু আপনি যদি 45 ঘন্টা ধরে খেলতে থাকেন তখন অবস্থাটা কি হবে? বাংলাদেশের কোনো সময়টাতে এই লেভেলের একক স্বৈরাচারী শাসন তো ছিল না। আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আসিফ নজরুল থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না, একজনকে যে সরাবো, একে সরাবো, তাকে সরাবো, কাকে দিব, লোক খুঁজে পাচ্ছি না। কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত 15 বছরে। শুধুমাত্র দালাল, আওয়ামী লীগের বাটপাট টাইপের, ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে, অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট। সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে। আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই, কিন্তু কাজ করবার পরিকল্পনা, বুঝে ওঠা, অগ্রাধিকার করা, এখানে ঘাটতি আছে। তবে সেনাবাহিনী ডিপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে, কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়ালি কিন্তু গত 2-3 দিনে অনেক কমে আসছে। এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে, তারা আশা করছে আগামী 2 দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে। প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে। এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা 2-1 দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে একটা পার্টিকুলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতে সবার যত বঞ্চনা, ক্ষোভ, দাবি দেওয়ার আন্দোলনগুলো শুরু হয়েছে। কোনো সমস্যা নাই, এটা যে কোনো নাগরিকের যে কোনো প্ল্যাটফর্মের এই দাবি দেওয়া নিয়ে দাবি তোলা এবং অধিকার আদায়ের আন্দোলন করবার অধিকার আছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে গত 1 সপ্তাহ জুড়ে, গত মাসখানেকের উপর দিয়ে চলছে, বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন কোম্পানির, জুতা কোম্পানি আছে, আমাদের ওষুধ কোম্পানি আছে, আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের সুতা বস্ত্র কোম্পানি আছে, এই ধরনের বিভিন্ন শিল্পের যারা ভাই বোনরা আছেন, শ্রমিক ভাই বোনরা, তারা আন্দোলন করছেন। আন্দোলনের যৌক্তিক জায়গাটা কোথায়? যৌক্তিক জায়গাটা হচ্ছে যে কাজ করবার পরেও আমি আমার মজুরি পাচ্ছি না, এটা হলো একটা যৌক্তিক জায়গা। এবং এই যৌক্তিক জায়গাটার সাথে আমরা একমত। আমরা বারবার বলেছি সরকারকে এবং যারা এই প্রতিষ্ঠানগুলোর মালিক আছেন, বিজিএমই আছেন, বিকেএমই আছেন, আরও যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছেন, সবার কাছে আমরা বারবার বলেছি যে ন্যায্য পাওনার ব্যাপারে আমরা সবসময় শ্রমিকদের পক্ষে, সবসময় ওনাদের পক্ষে, যারা ঘাম ঝরিয়েছেন, যারা এই রপ্তানি খাতকে তিলে তিলে শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, সেই 50 লক্ষ ভাই বোনদের পক্ষে আমরা ন্যায্য মজুরির ক্ষেত্রে। কিন্তু আমরা আবার ব্যবসায়ীদের পক্ষে ওই জায়গাটাতে, যে যারা উদ্যোক্তা হয়েছেন, যারা এত হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, বিদেশি বায়ারদেরকে তারা পার্সু করে বাংলাদেশে এনেছেন, এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছেন তিলে তিলে গত 4 দশকে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ সবাই আপনারা বাংলাদেশের নাগরিক এবং সবাই মিলেই আমাদের অর্থনীতি, সবাই মিলেই আমাদের পোশাক খাত। অতএব কাউকে কারো জায়গা থেকে ছোট করে দেখবার সুযোগ নাই। এজন্য পোশাক শিল্প খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। সম্প্রতি যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের দুটো জায়গা পার্টিকুলারলি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সহিংসতা, আর একটা হচ্ছে ন্যায্য দাবি দেওয়া। ন্যায্য দাবি দেওয়ার ভিতরে ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রায় 200+ কোম্পানিতে বেতন
ভাতা বকেয়া পড়ে আছে। বাংলাদেশ সরকারের যারা মানে সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন তারা ইতিমধ্যে সকলে স্টেক হোল্ডারের সাথে বসেছেন, কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজি হয়েছেন যেখানে যেখানে যে কোম্পানিগুলোকে ঋণ দেওয়া দরকার, ঋণ দিয়ে হলেও বেতনটা পরিশোধ করবার একটা জায়গা তৈরি করা দরকার। খুবই পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, কোনো ফ্যাসিস্টের দোসরদের জায়গা এই বাংলাদেশে হবে না। আমরা বারবারই দেখি এই গণ অভ্যুত্থানের পরে এই ছাত্র জনতার বিজয়কে অনেকে মেনে নিতে পারেনি, তাদের অনেকে অন্তর জ্বালা শুরু হয়ে গেছে। তারা দেশের বাইরে বসে তারা আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করে। তারা এই বিপ্লবের পরে তারা এই বিপ্লবকে মেনে নিতে পারেনি। তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশ একটি সম্প্রীতির বাংলাদেশ। এই দেশের সনাতনী ভাই বোনেরা তাদের দুর্গোৎসবের টাকা যখন ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লায় বন্যায় মানুষ মারা যাচ্ছিল তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছিল আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি ছিল, সেখানে ধর্ম, বর্ণ, সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে এমনকি আমাদের তৃতীয় লিঙ্গের যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু আমাদের সেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন। সুতরাং এটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, বাংলাদেশ সৌহার্দ্যের বাংলাদেশ। কোনো বিদেশে বসে যদি কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করে তুলবে, তাদের বিরুদ্ধে ভয়েস জারি রাখবে, আওয়াজ জারি রাখবে। আমরা এরপরে দেখেছি তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যখন তারা ডুম্বুর বাঁধ খুলে দিয়েছিল ফেনী অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে কি আমার সনাতনী ভাই বোনেরা নেই? তারা পানি ছাড়ার সময় কি খেয়াল করেছে এই পানি হিন্দুর বাড়িতে ঢুকবে না, শুধু মুসলমানের বাড়িতে ঢুকবে, এরকম কিছু বলেছে পানি ছাড়ার সময়? নাকি এই পানির যে রাজনৈতিক বন্যা যারা সৃষ্টি করেছে, এই বন্যার যেই সংকটটা তৈরি হয়েছে, এই সংকটে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভুগেছে না? সেখানে কি হিন্দু মুসলমান ছিল? যারা বর্ডারে সন্ত্রাসী বিএসএফ যখন গুলি করে মারে তখন কি সে দেখে কে হিন্দু কে মুসলমান? তারা সন্না দাসকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, তারা কি সন্না দাসের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছে? তারা ধর্মীয় পরিচয় জানতে চায় নাই। সুতরাং ব্যাপারগুলো আমাদের কাছে খুবই সুস্পষ্ট। তারা আমাদের সাথে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে, আমরাও চাই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে, কিন্তু তারা এতদিন পর্যন্ত যেইভাবে আধিপত্য কায়েম করেছে সেই আধিপত্য আর চলতে দেওয়া যাবে না। এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল, তাকে ক্ষমতায় রাখার পিছনে এই দিল্লির হাত রয়েছে না? সুতরাং এই কারণেই কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা দিল্লিকে অবৈধভাবে বিশেষ সুবিধা দিয়েছে, যা ছিল আমাদের দেশের স্বার্থের পরিপন্থী, আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী ভাবে তারা বিভিন্ন চুক্তি করেছে, তাই না? বর্তমান সরকার কাদের সরকার? ছাত্র জনতার সরকার না? এই সরকারের সাথে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে না? সুতরাং কোন আধিপত্যের আচরণ যদি করতে চায় তাহলে কি এই পাশে যেটা আছে সেটা কি থাকবে? সেটা থাকবে? আমি কোনটার কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন? আমরা খুবই সুস্পষ্টভাবে বলতে চাই, এতদিন এই ফ্যাসিস্ট হাসিনা বিজেপি যেই বাহিনীটা ছিল তাদেরকে তারা সীমান্তে তাদেরকে একদম কিসের মতো রাখা হয়েছে, একদম স্ট্যান্ড বাই দাঁড় করে রাখা হয়েছে। সীমান্তে তারা গুলি চালাতে পারে না, তারা গুলি চালায় তাদেরকে দাঙ্গা পুলিশের মতো দেশের ভিতরে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আমরা বলতে চাই দেশের মধ্যে এই ধরনের অরাজকতা করা যাবে না। আপনার যদি গুলি চালাতে মনে চায় সীমান্তে যান, ওপার থেকে একটা গুলি ছুড়লে এপার থেকে 10টা গুলি ছুড়বেন। আমরা বড়াইবাড়ি যে সীমান্ত যুদ্ধ হয়েছিল সেই সীমান্ত যুদ্ধের কথা ভুলে যাইনি। কুড়িগ্রামে যে ইন্ডিয়ার যে বিএসএফ সীমান্ত দিয়ে ঢুকে প্রবেশ করেছিল, কুড়িগ্রামের বিজেপি সহ যত ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সম্মিলিতভাবে ওই ভারতের বিএসএফ বাহিনীকে পরাজিত করেছে না? সুতরাং তারা স্পষ্ট তারা কিন্তু আমাদের কাছে পরাজিত শক্তি। সুতরাং এখন থেকে যদি সীমান্তে একটা গুলি চলে, এপার থেকে কয়টা গুলি চলবে? 10টা গুলি চলবে। এই ব্যাপারটা যদি আমরা রাখতে চাই, আমাদের দেশের স্বার্থ যদি আমরা টিকিয়ে রাখতে চাই, দেশের সংহতি যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের কি থাকতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হাতে কি বুলেট ছিল? আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? আমাদের শুধু ছিল স্লোগান আর বুক ভরা সাহস। তারা গুলি করেছে, আমরা বুক পেতে দিয়েছি। এর মধ্যে দিয়েই কিন্তু ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং দেশের যে কোনো সংকট নিরসনে যদি ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের যে কোনো সংকট মোকাবেলায় আমরা স্বনির্ভর। আমাদের কারো উপরে ডিপেন্ড করার প্রয়োজন নেই, আমরা নিজেরাই সমৃদ্ধ। আমাদের বারবার একটা জিনিস ভুল বোঝানো হয় যে আপনারা আলাদা, আপনারা সমৃদ্ধ নয়, আপনারা দিল্লির উপর ডিপেন্ডেন্ট। আমরা কি দিল্লির উপর ডিপেন্ডেন্ট? আমরা যদি আমাদের কৃষি খাতকে আরো ভালো করতে পারি, আমরা উন্নত করতে পারি, আমাদের কারো উপরে কোনো ডিপেন্ডেন্সির প্রয়োজন নাই, আমরা সমৃদ্ধ। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে এবং দেশের স্বার্থে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। আমরা চাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে। এতদিন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিচার বিভাগ, সেই বিচার বিভাগ কি স্বাধীন ছিল? সেই বিচার বিভাগ স্বাধীন ছিল না। দেখা গেছে একজন বিচারপতি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কিংবা জজ কোর্টে যে রায় পড়ছে, সে কি রায় পড়ছে নাকি আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য দিচ্ছে সেটা আমাদের বোঝার উপায় ছিল না।
এইভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। প্রফেসর ইউনূসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিশেহারা। হ্যাঁ, তো সুতরাং আসলে দিশেহারা। যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতিসংঘে গিয়ে মোদী বা আমাদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদুল্যমান করছেন, তখন উনি কিন্তু পাকিস্তানের শেহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন। মন্ত্রী পরিষদ ক্যাবিনেট উপদেষ্টা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। এটা এক ধরনের নিষেধাজ্ঞা। যে ভারতের যে কথাটা, ভারত যেটা বলছে যে আমরা যে মানে বাংলাদেশের সাথে ইউটার্ন নিল সুসম্পর্ক, তার মুখে মুখে এটা বললে হবে না, তাকে এটা প্রমাণ দিতে হবে। আর প্রমাণ তাদেরকে কিভাবে দিতে হবে? হাসিনাকে ফেরত দিয়ে অথবা তার ওখান থেকে তাকে বের করে দিয়ে, তাহলে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সহায়তা করার পরে আমরা বুঝবো ভারতের ইন্টেনশন গুড। যতক্ষণ পর্যন্ত ভারত এটা দিয়ে প্রমাণ না করবে ততক্ষণ পর্যন্ত ভারত যদি আমাদের উপরে আর চোখ রাঙায় সেটা হবে না। তাহলে আমরা চীনের সাথে, আমরা এখন মানে আমেরিকার সাথে, আমরা আলাদা আলাদা ভাবে পাকিস্তানের সাথে আমাদের যোগসাথে কূটনীতিক বিধা নানাবিধ ভাবে রূপ নেবে। আজকে এই কথা বলার পেছনে কারণ একটা আছে, কারণ হলো যে ইন্ডিয়ান মিডিয়ায় বলেছে যে প্রফেসর ইউনূসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিশেহারা। হ্যাঁ, তো সুতরাং আসলে দিশেহারা। যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতিসংঘে গিয়ে মোদী বা আমাদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদুল্যমান করছেন, তখন উনি কিন্তু পাকিস্তানের শেহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন। তো সুতরাং ভারত বুঝে যে এখন অনেক ধানে অনেক চাল, এখন আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছে, আমরা জাতীয়তাবাদে আমরা এক জায়গায় এসেছি। সুতরাং ইচ্ছা করলে ভারত আগের মতো ছড়ি ঘুরাবে এটা হবে না। ভারতকে ঢাকার বাংলাদেশের বন্ধু হতে হবে, ভারতকে হাসিনার বন্ধু হলে চলবে না। আমরা ভারতের বন্ধু হতে চাই, আমরা মোদীর বন্ধু হতে চাই না। আমরা মোদীর বন্ধু হতে চাই না, আমরা ভারতের বন্ধু হতে চাই। আর ভারতকে বাংলাদেশের বন্ধু হতে হবে হাসিনাকে পরিত্যাগ করে, হাসিনার মানে ব্যক্তি পূজাকে বন্ধ করে। এই জায়গাটাতে আমার স্পষ্ট কথা। আর এখন যে আমাদের বাংলাদেশের অর্থনীতি, আমাদের যে প্রশাসনিক অবক্ষয়, এই সবগুলো ভঙ্গুর অবস্থার মধ্যে আজকে প্রাজ্ঞ ভাবে মানে সবকিছু বিচার বিশ্লেষণ করেই তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না, আমরা এই সরকারের সাথে আছি। তার মানে এই অর্থনীতির যে ধন্যদশা এটাকে গোছার জন্য বিএনপি এখন ক্ষমতায় এসে গেলেও আপনি বিশ্বাস করেন যে এই বিএনপি অনেকগুলো জিনিসে খেয়ে হারিয়ে ফেলবে। যে জিনিসটা আমরা চাই, আমরা তো বিএনপির শত্রু না, আমরা তো বিএনপির বন্ধু, আমরা তো বিএনপির মানে আদর্শে বিশ্বাসী। সুতরাং আমরা তো বিএনপির প্রতিপক্ষ না। আমরা বলছি ওইটা জাস্ট আমরা কিছু কিছু জিনিস এই সরকারকে দিয়ে করতে চাই। এখন একটা রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়, আপনি হাসিনার একটা বিচার করবেন, তারা 10টা হরতাল দিয়ে বসে থাকবে। তাহলে আগে এই সরকারকে এদের বিচারটা করতে দেন, এদের বিচারটা নিশ্চিত করতে দেন, এদের মাধ্যমে তাদের এখন মৃত্যু হয়েছে দাফনটা সম্পূর্ণ করতে দেন। আমরা কথা বলছি এটা। আর আওয়ামী লীগের যেটা এই সরকারের কাছে আমরা আশা করতেই পারি এই কারণে, যেটা আপনি মালিক ভাইকে প্রশ্ন করছিলেন যে তারা যদি টুক করে দল করিয়ে ফেলে, না না না, এখানে ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদ ক্যাবিনেট উপদেষ্টা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। এটা এক ধরনের নিষেধাজ্ঞা। তাহলে আপনি নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে দিলেন না, কিন্তু আপনি একটা নীতিগত সরকারি পলিসি নিয়ে রাখলেন, একই তো হলো। কিন্তু ওনারা অথবা ওইভাবে রুষ্ট করেননি, কোর্টকে ব্যবহার করেনি, যার কারণে কোর্টের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ না করে আবেদনটাকে খারিজ করে দিয়েছেন। দিস ইজ দ্য স্মার্ট রাজনীতি। এটা একটু করতে দেন। হ্যাঁ, কিন্তু আসলে আমরা যেটা চাই সেটা তো করেই দিল। তার মানে তারপরে বলছে আবার ওইখানে শেষ করেনি, তারপরে আবার বলেছে যে এরপরে বিচারের পরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বা দল করতে পারবে কি পারবে না, রাজনীতি করার অধিকার রাখবে কি রাখবে না। তা আগে বিচার পর্যন্ত তারা গেলে তো তাদের এমনি খবর নাই, এখনই খুঁজে পাওয়া যায় না তাদেরকে। আর হাসিনাকে তো কেউ কবর দেয় নাই, আওয়ামী লীগকে কে কবর দেয় নাই? কবর দিয়েছে শেখ হাসিনা নিজে, সে নিজে পালাই গিয়ে। আর বিপ্লবের সরকার, আপনি যেটা মালিক ভাইয়ের কাছ থেকে বারবারই শুনতে চেয়েছেন যে মানে ও যদি চুপ করে ঢুকে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই। বিপ্লবের মাধ্যমে যাওয়ার পরে এটা কোনোদিন এরকম গভর্নমেন্ট আবার রিভার্স করতে পারে না। আপনি ডিস্টার্ব করতে পারবেন, সেটা আমি আপনার সাথে একমত, কিন্তু ডিস্টার্ব করার জন্য সব রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি অনেকগুলো পরিবর্তনগুলো আসবে। এটা অনেক রাজনৈতিক সরকার কিন্তু ইচ্ছা করলে এই সাহসী পদক্ষেপগুলো নিতে পারতো না। আর বিএনপি একটা সেফ জায়গায় থেকে, সেফ জোনে থেকে, হ্যাঁ, তারা দলটা গুছিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে, হ্যাঁ, দলটা মানে ভালো করে আরেকটু সময় দিতে দিতে, হ্যাঁ, নির্বাচনের একটা সময় একটা রূপরেখা চলে আসবে। এটা নিয়ে আমাদের হওয়ার কিছু নেই। আর আমরা ছাত্রদেরকে উৎসাহিত করতে চাই, শুধু ছাত্র নয়, এই শুধু আমি নাহিদ আব্দুল্লাহ বা হাসনাতের কথাটাই দিয়ে আমি বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে একটা তরুণ সমাজ, যে তাদের বয়স আপনার 24 বছরের ভিতরে বা 25 বছরের কাছাকাছি, যারা বিএনপিকে দেখেনি, ইরান ভাইদেরকে ভালোভাবে রিচ করেনি, তাদেরকে দেখার সুযোগটা দেয়া, হ্যাঁ, তাদের সাথে একটা কন্ট্যাক্ট করা। তাদেরকে এখনই যেমন রাজনীতিবিদদের উচিত হবে না তাদেরকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ করা, আবার রাজনীতিবিদেরও উচিত হবে না তাদেরকে প্রতিপক্ষ বানানো। আমি এই জায়গায় একটা ব্যালেন্স রাখার কথা বলেছি মাত্র। জাস্ট এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি জাস্ট এটা প্রকাশ করলাম। আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম, আমি আমার নিজের তথ্যপাত্র, আমার নিজের গবেষণা থেকে, চিন্তা থেকে বললাম, ক্ষুদ্র চিন্তা, নগণ্য চিন্তা, যে এটা সরকারের একটা রূপ, একটা পরিবর্তন হবে, তখন এটা রাজনৈতিক। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখলেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাশোনার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।